হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওটা কোনো ভ্লগ টক নয়, আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও এবং আমি চাইবো এই ভিডিওটা যতটা প্রয়োজন টু দ্য পয়েন্ট এবং ছোট রাখার। তো আমি ডিরেক্ট মোদ্দা কথা একদম ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমার সবে এক্সাম শেষ হয়েছে এবং তার জন্যই লাস্ট ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে। তাহলে আমি ওটা আরেকটু আগেই ছাড়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এক্সামের জন্য করতে পারিনি। তা এই ভিডিওর টপিক হচ্ছে এক্সামস, আর আমার কীরকম এক্সাম গেল, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি আমি আমার রেজাল্ট ডিসকাস করবো না এখানে, বাট হ্যাঁ ভালোই হয়েছে। বাট সেটা ছাড়াও এখানে এক্সামস কী করে কন্ডাক্ট করা হয় এবং তার কি প্রসেস আছে, তার রেজিস্ট্রেশন প্রসেস অ্যান্ড তার ডিফিকাল্টি লেভেল কীরকম, আর কোথায় এক্সামটা দিতে হয়, কিভাবে এক্সাম কন্ডাক্ট করা হয়, সব কিছু এইসব বিষয়ে আর কি কথা বলবো। তো লেটস বিগিন। তো প্রথমে আমি বলবো যে কত রকমের এক্সাম হয়, মোডস অফ এক্সামস। এখানে 3 রকমের বেসিক্যালি হয়, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ওরাল, আর একটা হচ্ছে টেক হোম অ্যাসাইনমেন্ট। আর এই তিনটের মধ্যে সবচেয়ে কিন্তু টাফ, আমি যতদূর শুনেছি, কারণ আমি পার্সোনালি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করিনি, সেটা হচ্ছে রিটেন এক্সাম। কারণ আমার যতগুলো সাবজেক্ট ছিল সবকটাই ওরাল এক্সাম ছিল, একটা বাদে একটা টেক হোম অ্যাসাইনমেন্ট ছিল। তো রিটেন এক্সাম কেন ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে দুরকমভাবে রিটেন এক্সাম দেওয়া যায়। একটা হচ্ছে আমরা লকডাউনের সময় যে ওপেন বুক এক্সাম যেরকমভাবে দিয়েছিলাম, যে খাতায় লেখো, স্ক্যান করো, আপলোড করো। তো এখানে অবভিয়াসলি হাতে লেখার স্পিড ম্যাটার করে, কারণ 3 ঘন্টা টাইমিং থাকে। যদিও ম্যাক্সিমাম কোর্সেসে 3 ঘন্টা থাকে, কিছু কিছু কোর্সেসে কম থাকলেও থাকতে পারে, কারণ এত ভাস্ট আর মানে ভাস্ট অ্যামাউন্ট অফ কোর্সেস আছে এখানে, যে সব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা সম্ভব নয়। কিন্তু অন অ্যান অ্যাভারেজ 3 ঘন্টার এক্সাম থাকে এবং হাতে স্পিড ম্যাটার করে। এবং যে চুজ করে যে টাইপ করবে, আরেক রকমের যেটা হয় যদি হাতে না লিখতে চায়, সেটা হচ্ছে টাইপিং। তো টাইপিং স্পিড ম্যাটার করে। এবং যেহেতু এই দুটোই, স্ক্যান ডকুমেন্ট বা টাইপ করে লেখা অ্যান্সার, দুটো একটা ওয়েবসাইটে দিতে হয়। ওয়েবসাইটটা যেহেতু একটা মেশিন, ও কিন্তু পুরো টাইম ক্যালকুলেট করে। যদি 0.1 মিলি সেকেন্ডও দেরি হয়ে যায়, ও কিন্তু ওখানেই দেন অ্যান্ড দেয়ার স্টপ করে দেবে এক্সামটা। দ্যাট ইজ দ্য প্রবলেম। তাই জন্য অনেকের মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ডের জন্য জমা পড়েনি, পুরো শেষ করে দিয়েছে, লেখা শেষ করে দিয়েছে, এক্সাম শেষ করে দিয়েছে টাইমের মধ্যেই। বাট ওই 5 সেকেন্ড দেরির জন্য, যেহেতু ওটা মেশিন, কোনো মানুষ নিচ্ছে না, ওটা কিন্তু বন্ধ হয়ে যায় আর সাবমিট করা যেতে পারে না। তাই জন্য অনেকে কিন্তু এই জন্য এক্সাম খেয়েছে সাকসেসফুলি এক্সাম কমপ্লিট করার পরেও। তো এইটা একটা মেজর ইস্যু যেটা মাথায় রাখতে হয়। তো হাতের স্পিড, লেখার স্পিড আর টাইপিং স্পিড ম্যাটার করে এখানে, তাই জন্য এটা একটু ডিফিকাল্ট। কোয়েশ্চেন প্যাটার্ন কতটা কি ডিফিকাল্ট আমি জানি না, কারণ আমি এটা পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু আমার একটা বন্ধু যেহেতু এক্সপিরিয়েন্স করেছে, সে আমাকে বললো যে মোটামুটি কিন্তু লেন্দি কোয়েশ্চেন থাকে। কিন্তু যেহেতু আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি, আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বেশি বড় করে জিনিসটা বলতে চাই না, কারণ যতক্ষণ না পর্যন্ত সেটা আমি এক্সপিরিয়েন্স করছি, সেটা বলাটা ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে ওরাল এক্সামস। ওরাল এক্সামস মানে একটু ইজি থাকে এর থেকে, রিটেন এক্সামের থেকে, কারণ ওরাল এক্সামের যে প্যাটার্নগুলো, সেগুলো আমার মনে হচ্ছে একটু ইজি। ওরাল এক্সামস বিভিন্ন রকমভাবে হতে পারে, তার মধ্যে যে কটা আমি ফেস করেছি সেইগুলো হচ্ছে, একটা সাবজেক্ট আমাদের কি হয়েছিল, এক্সাম কন্ডাক্ট করার আগে 1 মাস আগে আমাকে 10টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল। সেই 10টা কোয়েশ্চেন বাড়িতে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। এবারে এইখানে একটা মাথায় রাখার মতো বিষয় আছে, যেটা আমি ভুল করেছিলাম এবং সাথে সাথে আমার গ্রুপও ভুল করেছিল। গ্রুপের আমরা 2জন ভুল করেছিলাম অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে, অনেকে এরা বলে যে প্রেজেন্ট ইওর অ্যান্সার। এবার প্রেজেন্ট ইওর অ্যান্সার মানে আমরা ভেবেছিলাম প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে যেতে হবে, দিয়ে ওখানে প্রেজেন্ট করতে হবে, বাট দ্যাট ইজ নট দ্য কেস। প্রেজেন্ট ইওর অ্যান্সার মানে জাস্ট অ্যান্সারটা তৈরি করে ওখানে গিয়ে নিজেকে বলতে হবে, উইদাউট এনি প্রেজেন্টেশন। ঠিক আছে? কারণ আমার গুলিয়ে গেছিলো, তার কারণ হচ্ছে আমরা প্রেজেন্ট ইওর অ্যান্সার বলতে প্রেজেন্টেশনই বুঝি। এবং যখন এক্সামটা শেষ হয়ে গেল, ওরা যখন আমাকে ফিডব্যাকের জন্য ডাকলো আবার, তখনও কিন্তু ও বললো থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। তো এই জিনিসটা একটু গুলিয়ে যায়, তো ওটা একটু মাথায় রেখো। তো 10টা কোয়েশ্চেন থাকে, দিয়েছিল আমাকে। তো 10টা কোয়েশ্চেন 1 মাস যথেষ্ট মানে অ্যাডিকুয়েট টাইম আর কি প্রিপারেশনের জন্য। তো সেই 10টা কোয়েশ্চেন প্রিপেয়ার করে, এবার কোয়েশ্চেন এক্সাম হলে নয় ডাইস ঘোরানো হবে, যেটা ভাগ্যে পড়লো সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হবে, আর নয়তো ইউ চুজ ইউর সেলফ যে কোনটা তুমি অ্যান্সার দেবে।
সেটাও ডিপেন্ড করে কোর্স এবং প্রফেসরের উপর, তারা কীরকমভাবে কন্ডাক্ট করতে চায়। আর একটা যেভাবে এই ওরাল এক্সামটা কন্ডাক্ট হতে পারে সেটা হচ্ছে প্রফেসর মানে আমাদেরকে যে ফাইনাল প্রজেক্টটা করতে হবে, সেই ফাইনাল প্রজেক্টের রিপোর্টের উপর বেস করে ওরাল হবে। এবং এখানে মাথায় রাখার মতো বিষয় হচ্ছে ফাইনাল প্রজেক্টের রিপোর্টে আর কি তুমি যা যা লিখবে সেগুলোর উপরে কিন্তু বেস করে কোয়েশ্চেন হবে। তার মানে এটা কিন্তু তোমার হাতে যে তুমি ফাইনাল রিপোর্টে কতটা ইনক্লুড করবে। প্রফেসর কিন্তু স্ট্রিক্টলি বলে দেয় যে তার বাইরে কোনো কোয়েশ্চেন হবে না থ্রু আউট দ্য সিলেবাস থেকে, যে এরকম একটা কোয়েশ্চেন করে দিলাম সিলেবাসে এইটা আছে, এটা কাকে বলে, ওটা কাকে বলে, না, এরকম কিন্তু হবে না। তুমি রিপোর্টে যেটা করেছো, তুমি যেটা অ্যাপ্লাই করেছো সেটা থেকেই কিন্তু কোয়েশ্চেন হবে। সো মেক শিওর যে তোমরা যেটা অ্যাপ্লাই করছো বা করছো প্রজেক্টে সেটা কিন্তু তোমরা ভালোভাবে জেনে করো এবং রিপোর্টে সেটাই ইনক্লুড করো যেটা নিয়ে তোমরা শিওর যে হ্যাঁ আমরা জানি। এর বাইরে কিন্তু কিছু করতে যাও না। তো তোমাদের হাতে এটা, কারণ তোমরা প্রফেসরের জায়গাটাকে মানে আমরা অ্যাকচুয়ালি প্রফেসরের জায়গাটাকে লিমিট করে দিতে পারছি, কোয়েশ্চেনের জায়গাটাকে লিমিট করে দিতে পারছি। এবং অবভিয়াসলি আমরা যত লিখবো তত বেশি প্রফেসর মানে কোয়েশ্চেন করার জায়গা পেয়ে যাবে। তার মানে এটাও নয় কিন্তু যে আমি কিছু লিখলামই না, একটা ফাঁকা রিপোর্ট জমা দিয়ে চলে এলাম। দ্যাটস নট দ্য কেস, সেটা কিন্তু নয়। তো মানে যেটা লিখছো সেটা জেনে বুঝে লেখো, তাহলেই হবে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে অ্যাসাইনমেন্টগুলো আছে, সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু অ্যাপ্রুভ করাতে হবে, তবে গিয়ে কিন্তু ফাইনাল প্রজেক্টটা তোমরা সাবমিট করতে পারবে এবং পরীক্ষায় বসতে পারবে। এবং এই বিষয়ে কিন্তু কিছু জিনিস মাথায় রাখা উচিত পার্সোনাল লেভেলে, সেটা কিন্তু আমি পরে গিয়ে বলছি, এখন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কারণ এই বিষয়টা নিয়ে আমি কিন্তু প্রবলেম ফেস করেছি এবং এখনও করছি যখন আমি ভিডিওটা বানাচ্ছি। তো লাস্ট মোড অফ এক্সামস যেটা আমি জানি সেটা হচ্ছে টেক হোম অ্যাসাইনমেন্ট। এখানে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট থ্রু আউট দ্য কোর্স যেসব অ্যাসাইনমেন্ট পাওয়া যায় সেই অ্যাসাইনমেন্টগুলো সলভ করতে হবে, দিয়ে জমা দিতে হবে, অ্যাপ্রুভ করাতে হবে এবং দ্যাটস অল। এর বাইরে আর কিছু হয় না। আর কিছু কিছু সাবজেক্টে কিন্তু ইন্ডিভিজুয়াল রিপোর্ট চাইতে পারে এই টেক হোম অ্যাসাইনমেন্ট থাকা সত্ত্বেও, সেটা ফাইনালি ওয়াইস ফ্লো থেকে আপলোড করে দিতে হবে। ওয়াইস ফ্লোর ব্যাপারে আমি আবার পরে ভিডিওর মানে পরবর্তীকালে ভিডিওটায় বলছি। তো এই হচ্ছে মোদ্দা কথা, যে এইভাবেই এক্সামগুলো কন্ডাক্ট করানো হয় এবং এই মোডেরই এক্সাম আছে। নেক্সট আই এম গোনা টক অ্যাবাউট গ্রেডিং স্কেল। গ্রেডিং স্কেলটা এখানে কিন্তু একটু বুঝতে হবে, কারণ এখানে ড্যানিশ 7 পয়েন্ট গ্রেডিং স্কেল ইউজ করা হয়। তার মানে এটা নয় যে 1 2 3 4 5 6 7। ড্যানিশ গ্রেডিং স্কেলে গ্রেডস হচ্ছে 12 10 7 4 2 0 -2। 0 আর -2 ইন্ডিকেটস যে তোমরা ফেল করে গেছো, আর 0-র উপরে যা যা আছে সেগুলো হচ্ছে পাস। এবং তার ক্রাইটেরিয়া আছে যে পাস উইথ সাম উইকনেস, মানে এক্সিলেন্ট রেজাল্ট উইথ সাম উইকনেসেস অর গুড রেজাল্ট উইথ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ উইকনেসেস, এরকম কিছু কিছু ওরা করে রেখেছে, সেটা অনলাইনে গুগলে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই গ্রেডিং স্কেলটা জেনে রাখাটা জরুরি, কারণ এই গ্রেডিং স্কেলের উপর বেস করে ওরা ACTS গ্রেডিং স্কেল দেবে ABCD করে। সেইগুলো তোমাদের জেনে রাখাটা জরুরি বলে আমার মনে হয়। আর নেক্সট হচ্ছে যে এক্সামের এনভায়রনমেন্ট। হ্যাঁ, এক্সামের এনভায়রনমেন্ট ওখানে লিখে রেখেছি, আমি দেখে দেখে বলছি, তো মানে পয়েন্টগুলো দেখে দেখে বলছি, ভুলে যাই না। তো এক্সামের এনভায়রনমেন্ট যেটা, এক্সামের এনভায়রনমেন্ট আমি পার্সোনালি যা এক্সপিরিয়েন্স করেছি খুব চিল, মানে সিরিয়াসলি খুব চিল। আর কিছু কিছু আমার বন্ধু আছে যারা একটু স্ট্রেসড এনভায়রনমেন্ট ফিল করেছে, কারণ সেটাও মানে টু বি অনেস্ট আমাদের পার্সোনাল ভুলের কারণেই। কারণ আমি বললামই যে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, সেটার জন্য আমরা একটু যেহেতু ভুল বুঝেছিলাম, সেই জন্য আমাদের কিন্তু মানে আমার একটা বন্ধুকে কিন্তু এক্সাম হলে গিয়ে এরকম ফেস করতে হয়েছে যে সে প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে গেছে প্রপারলি সব কিছু করে, বলছে এখানে তো মানে প্রফেসর বলছে এখানে তো প্রেজেন্টেশন অ্যালাউড নয় তোমাকে। তো আমরা তো ওইভাবে প্রিপেয়ার করিনি, মানে সে তো ওইভাবে প্রিপেয়ার করিনি, আমিও করিনি। নেহাত আমি পরীক্ষাটা পিছিয়ে দিয়েছিলাম বলে, আচ্ছা এখানে পরীক্ষা পিছিয়ে দেওয়া যায়। সো মানে যদি এরকম হয় যে দুটো পরীক্ষা একই দিনে কোলাইড করছে, প্রফেসরকে রিকোয়েস্ট করে আমার পরীক্ষাটা আমি পরে দিতে পারি। তো যাই হোক, আমি যেহেতু সেটা করেছিলাম তাই জন্য আমি একদিন টাইম পেয়ে গেছিলাম, আমি জেনে নিজেকে প্রিপেয়ার করার চান্স পেয়ে গেছিলাম। এক রাতের মধ্যে আমি পুরো জিনিসটা প্রিপেয়ার করেছি। প্রেজেন্টেশন থেকে পুরো জিনিসটা মানে মনে রেখে মুখস্থ করে বলাটা, সেটা করতে হয় আর কি বুঝে বুঝে। তো সেই কারণে একটু স্ট্রেসড এনভায়রনমেন্টও ফিল করেছে। কিন্তু ওভারঅল যদি আমি নর্মালি আইডিয়াল সিচুয়েশন বলি, যারা এক্সটার্নাল এক্সামিনার আসে তারাও খুব চিল হয়। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যদি কিছু না পারো, এক্সাম হলে কোথাও গিয়ে কিছু আটকে যায়, ওরা উল্টে এমন একটা কোয়েশ্চেন করবে যেটা হেল্প করবে যে না পারা অ্যান্সারটাকে সলভ করতে। বাট ওরা নিজেরাও অনেক সময় মানে গল্প বলবে, সেই গল্পটার মধ্যে কিন্তু অ্যান্সারটা থাকে।
তো সেইটা তোমাকে একটু বুঝে নিতে হবে। এবং এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, কারণ আমি যেখান থেকে আসছি সেটা তো মানে যেরকম আমাদের ওরাল এক্সাম দিয়ে অভ্যস্ত সেরকম হচ্ছে, মানে সেটা যদি হতো, একটা যদি না পারি তাহলে তার উপরেই চেপে বসতো, ভাই এইটা পারছে না তাহলে এখান থেকেই কোয়েশ্চেন করবো, আরও পারবে না তো এর দিয়ে আল্লাহ আলটিমেটলি অপমান করে দেবে, হ্যাঁ কিছুই জানে না। বাট এখানে কিন্তু সেটা হবে না, এখানে এমন একটা কোয়েশ্চেন করবে যেটা হেল্প করবে তোমাকে যে অন্য একটা কোয়েশ্চেনের আনসার, মানে যেটা পারোনি সেই কোয়েশ্চেনের আনসারটা ফাইন্ড আউট করার জন্য। সো আমার মনে হয়েছে এই পুরো যে এনভায়রনমেন্টটা, এক্সামের এনভায়রনমেন্টটা, সেটা খুবই ভালো। এবার আমি জানি না যে রিটেন এক্সামটা কীরকমভাবে হয়, ওরাল এক্সামের আমার এনভায়রনমেন্ট খুবই ভালো লেগেছে। আর যে টেক হোম অ্যাসাইনমেন্ট থাকে, সেই টেক হোম অ্যাসাইনমেন্টে ফাইনালি আমাকে একটা প্রেজেন্টেশন করতে হয়েছিল। সেই প্রেজেন্টেশনটা একটা কোম্পানিতে গিয়ে আমাকে প্রেজেন্ট করতে হয়েছিল, কারণ যে ফাইনাল প্রজেক্টটা যেটার উপরে আর কি অ্যাসাইনমেন্টটা ছিল, সেটাই ছিল একটা কোম্পানির কেস স্টাডি ফলো করে সেই কেসটাকে সলভ করা এবং আইডিয়াল একটা সলিউশন দেওয়া। তো তাই জন্য কোম্পানিতে গিয়ে প্রেজেন্টেশন করতে হয়েছিল, এবং সেখানেও প্রেজেন্টেশন মানে আমার কিছু এমন অ্যাবসার্ড বা কোনো প্রবলেমেটিক মনে হয়নি, যথেষ্টই ভালো এবং নর্মাল এনভায়রনমেন্ট ছিল। যাও প্রফেশনালি একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করো অ্যান্ড নিজে গ্রেড নিয়ে ফিরে এসো, মানে গ্রেড তো নেই বেসিক্যালি, এটা পাস ফেলের। আচ্ছা, টেক হোম অ্যাসাইনমেন্ট যেগুলো থাকে কিছু কিছু কোর্সে, সেই কোর্সগুলোতে কিন্তু পাস বা ফেল হয়, সেখানে গ্রেডিং হয় না। দু রকমের কোর্স থাকতে পারে, একটা হচ্ছে গ্রেডিং কোর্স, একটা হচ্ছে পাস ফেল কোর্স। সেই পাস ফেল কোর্সের মধ্যে শুধুমাত্র যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করো, সব কিছু প্রপারলি করে যাও, তাহলে তোমাকে পাস বলে ডিক্লেয়ার করে দেবে, সেখানে কিন্তু কোনো গ্রেডিং নেই। আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেখানে এই গ্রেডিং স্কেলটা ফলো করে পরীক্ষা দিয়ে গ্রেডিং পাওয়া যায়। যেরকমভাবে কন্ডাক্ট করা হয় সেটা অ্যাকচুয়ালি বলতে পারো মোটামুটি ডিফিকাল্ট, কিন্তু প্রেশার দেওয়ার মতো নয়। মানে স্টুডেন্টরা যে স্ট্রেসড আউট ফিল করবে বা প্রচণ্ড প্রেশার নিয়ে ফেলবে সেরকম নয়। প্রচণ্ড অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ টাইম দেওয়া হয় প্রিপেয়ার করার জন্য। সেটা 10টা কোয়েশ্চেন, মানে যে কটা কোয়েশ্চেনে দিয়ে দিক না কেন আগে থেকে, সেই কোয়েশ্চেনগুলো জানা হয়ে যাচ্ছে। সেগুলো এমন হয় যে একদম মেটেরিয়ালস থেকে পেয়ে যাবে, একটু গুগল করতে হবে। বা আমি যেটা পার্সোনালি করেছি, আমি চ্যাট জিপিটি ইউজ করেছি, চ্যাট জিপিটি থেকে জিনিসপত্রগুলো নিয়েছি জানার জন্য, প্রিপেয়ার করার জন্য। তো জিপিটি অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল। কেউ যদি জিপিটি ইউজ করে আর গুগল ইউজ করে এবং ম্যাটেরিয়াল ইউজ করে পড়াশোনাটা করতে পারে এখানে, তাহলে খুবই হেল্পফুল হয়ে দাঁড়ায় জিনিসটা, এবং পুরো জিনিসটা ম্যানেজ করাতে খুব হেল্পফুল হয়ে দাঁড়ায়। কারণ জিপিটির সাথে গুগল এবং ইন্টারনেট এই জিনিসগুলো নিয়ে একসাথে কিউমুলেটিভভাবে যে অ্যান্সারটা তৈরি করা যায়, সেটা খুবই এফেক্টিভ বলে আমার মনে হয়েছে। আর এমনি ডিফিকাল্টিস লেভেল বলবো সেরকম খুব একটা টপ নচ যে ডিফিকাল্ট সেরকম কিছু নয়, মিডিয়াম টাইপের ডিফিকাল্ট। তবে কিছু কিছু পার্টিকুলার কোর্স আছে যেগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট, আদারওয়াইজ সেরকম কোনো ডিফিকাল্টিস আমি ফেস করিনি আদার দ্যান প্রিপারেশন অ্যান্ড অল। এখানে রেজিস্ট্রেশন সেরকম আলাদাভাবে করতে হয় না। যখন কোর্স কেউ রেজিস্টার করে, যখন ইউনিভার্সিটিতে ঢুকছে বা সেমিস্টারে যে কোর্স নিচ্ছে, সেগুলো যে স্টার্টসে রেজিস্টার করতে হয়, অ্যাট দ্য সেম টাইম কিন্তু এক্সামের জন্য রেজিস্ট্রেশন হয়ে যায়। কেউ যদি এখানে রি এক্সামের জন্য ট্রাই করে, তাহলে তাকে একটা টাইমের মধ্যে রেজিস্টার করতে হয়। তারপরে সে আবার যখন রি এক্সামের জন্য স্টার্টসে রেজিস্ট্রেশনটা রিওপেন হয়, তখন সেটা রি এক্সামের জন্য রেজিস্টার করতে হয় স্টার্টসে গিয়ে। এবার রি এক্সামের ব্যাপারটা আমি ছোট্ট করে বলে দিই। রি এক্সাম ইজ লাইক, যে টাইমে এক্সাম হচ্ছে তখন যদি আমার যদি মনে হয় যে আমি এই এক্সামটার জন্য প্রিপেয়ার্ড নই, কোনো একটা পার্টিকুলার ধরে নাও এক্স সাবজেক্টের জন্য আমি প্রিপেয়ার্ড নই, তাহলে সেই এক্সের পরীক্ষাটা আমি কিছু 1.5 মাস 2 মাস যতটা সময় পাওয়া যায়, সেই সময়টা নিয়ে পরে রি এক্সাম দিতে পারি। রি এক্সামের আবার পরবর্তীকালে শিডিউল থাকে, যেমন আমি জুনে পরীক্ষা দিলাম, তার রি এক্সাম হবে হচ্ছে, মানে সেই সাবজেক্টগুলোরই রি এক্সাম হবে হচ্ছে অগস্টে। সো যারা জুনে কোনো পরীক্ষা দেয়নি, রি এক্সাম চুজ করেছে, তাদেরকে অগস্টে গিয়ে সেম সেট অফ কোয়েশ্চেন্স তৈরি করার জন্য, মানে বেসিক্যালি একই জিনিস এক্সট্রা টাইম বড় করা হচ্ছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? সিম্পলিফাই করে এরকমই দাঁড়ায়। তো সেইটা স্টার্টসের নিজে থেকে রেজিস্টার করতে হয়, একটা টাইম পিরিয়ড থাকে, সেটা ফলো করে রেজিস্টার করতে হয়। আদারওয়াইজ নর্মাল অর্ডিনারি এক্সামের জন্য রেজিস্ট্রেশনের দরকার পড়ে না। যখন কোর্স রেজিস্ট্রেশন করা হয় তখনই একসাথেই ওই এক্সাম রেজিস্ট্রেশন হয়ে যায়। নেক্সট আমি ছোট্ট করে বলে নিচ্ছি ওয়াইস ফ্লোর ব্যাপারে। ওয়াইস ফ্লো অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট যেটা অরুস ইউনিভার্সিটি নিজের এক্সামিনেশন কন্ডাক্ট করানোর জন্য ইউজ করে। এখানে প্রতিটা সাবজেক্টকে ফ্লো হিসাবে দেখা হয়, এবং যখন কোনো কেউ এক্সামে রেজিস্টার করে, যে কোর্সে মানে সাবজেক্টে রেজিস্টার হবে,
আস্তে আস্তে ওই পরীক্ষার 10-15 দিন আগে মোটামুটি ধরে নিতে পারো তোমার ভাইস ফ্লোতে নিজের যে কোর্সগুলো আছে সেগুলো অ্যাজ আ ফ্লো ডেমনস্ট্রেট হবে, যে এই ফ্লোতে তুমি এনরোল করেছো, এই ফ্লোতে তুমি এনরোল করেছো। সেখানে পরপর যে স্টেট আছে এক্সামগুলো সেগুলো দেখাবে। আমি ছোট্ট করে দেখিয়ে নিচ্ছি কীভাবে সেই জিনিসটা এখানে কন্ডাক্ট করানো হয়। তো যদি ওয়াইস ফ্লোটা খোলো, এরকম একটা স্ক্রিন আসবে যেখানে লগ ইন থাকবে। সেখানে রেজিস্টার করে নিতে হবে প্রথমেই লগ ইন দিয়ে। লগ ইন তোমার যে AUID থাকবে আর যে পাসওয়ার্ড তুমি সেট করেছো সেই পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে হবে। তারপর থেকে আমার যেহেতু এখানে লগ ইন করা আছে তাই জন্য এখানে আমার ডিরেক্ট প্রোভাইডার চাইছে। এটা আমি অরস ইউনিভার্সিটি, এক মিনিট, অরস ইউনিভার্সিটি, হ্যাঁ। তো এইরকম খানিকটা দেখতে হবে। এখানটা তোমার ফাঁকা থাকবে এবং পরীক্ষা 10-15 দিন আগে এইখানে এক একটা করে তোমার সাবজেক্টস আসবে। এগুলো আমার ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ছিল, একটা দেখাচ্ছে না, নেটওয়ার্ক সিকিউরিটি। আর এইগুলো হচ্ছে তার স্টেট, প্রতিটা যে সেট আপ, তারপরে পরীক্ষাটার পার্টিসিপেশন শুরু হয়েছে কিনা, তারপরে মার্কিং অ্যান্ড দেন কনক্লুশন। এবং এর ভেতরে গিয়েও তুমি পরপর দেখতে পারো যে এখানে ইন্টারনাল অ্যাসেসর কে আছে, কিভাবে তার মানে গ্রেডিং পরীক্ষা নাকি গ্রেডিং পরীক্ষা নয়, বিভিন্ন রকমের ইনফরমেশনস। অ্যান্ড এই যেমন আমি বলেছিলাম পাস ফেলের এক্সাম, আমার সিস্টেম ইঞ্জিনিয়ারিং জাস্ট পাস ফেলের এক্সামস ছিল। তো সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে তো নেটটা একটু প্রবলেম করছিল, তাই জন্য আমি দেখাতে পারিনি তখন, তাই জন্য আমি আবার দেখাচ্ছি। সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে যদি ঢোকো তাহলে এখানে পাস্ট অর নট পাস্ট লেখা থাকবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। আর এইখানে সাবমিশনের ব্যাপার আছে, কিছু জায়গায় কভার শিটটা কীরকম দেখতে হবে সেটা লেখা থাকে। কভার শিটে এই পার্টিসিপেশন ইন্ডেক্সটা তোমার কভার শিটে রাখতে হবে, আর এই ফ্লো কোডটা রাখতে হবে। নিজের নাম কিছু দেওয়া যাবে না, জাস্ট ফর সিকিউরিটি রিজনস, যাতে কেউ যারা আর কি এক্সামিনার আছে, ইনভিজিলেটার্স আছে যারা চেক করবে, তারা যাতে জানতে না পারে কার খাতা চেক করছে। সেই জন্য আমি একটা ডেমো দেখাচ্ছি। আমার নিজের সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে যে ইন্ডিভিজুয়াল প্রজেক্টটা ছিল তার ফ্রন্ট পেজটা খানিকটা এরকম দেখতে, এবং বাকিটা যা কোয়েশ্চেন্স ছিল সেগুলো আর কি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে ওয়াইস ফ্লোর বিষয়ে আমি দেখিয়ে দিলাম। আর ওয়াইস ফ্লো ছাড়াও অরস ইউনিভার্সিটি আরও কিছু মানে ওয়েবসাইটস হ্যান্ডেল করে, যেমন মেল আইডির জন্য, অফিসিয়াল মেল আইডির জন্য AU মেল বা ব্রাইট স্পেস, যেখানে সমস্ত কোর্সেস, কোন কোন কোর্সে এনরোল আছো তার যে মানে একটা এখানে প্রতিটা কোর্সের অ্যাকচুয়ালি যা অ্যাসাইনমেন্টস আছে বা যা 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 কিছু আছে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে অ্যাপ্লাইড ইনোভেশনে কন্টেন্টসে গিয়ে লেকচার্সগুলো যা যা আপলোড হয়েছে সব কিছু দেখা যেতে পারে। এইখানে সব কিছু আছে, প্রতিটা ইনফরমেশান এখানে পাওয়া যায়। এবার এতগুলো এইখানে যা যা এইগুলো আছে সব কিছুই অরস ইউনিভার্সিটির, এবং এরকম 9টা বোধহয় ওয়েবসাইটস আছে। সব কটা মনে রাখার দরকার নেই, কারণ মাই স্টাডিজ বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে সব কিছু হ্যান্ডেল করা যায়। মাই স্টাডিজে যখন কেউ লগ ইন করবে তখন দেখতেই পারবে এখানে যে 9টা সেলফ সার্ভিস সিস্টেম উইথ স্টার্স, কোর্স ক্যাটালগ, ওয়াইস ফ্লো, সব AU মেল সব কিছুই এখানে আছে, উইথ AU লাইব্রেরি। আর মুভ অন হচ্ছে এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশনের জন্য, ID কার্ড অর্ডার দেওয়ার জন্য এটা। তো প্রতিটা জিনিসই এখানে অ্যাভেলেবেল আছে medstudies.au.dk-তে। তো এই একটা ওয়েবসাইট থেকেই তুমি বাকি জিনিসগুলো অ্যাক্সেস করতে পারো। তো এই ছিল মোটামুটি আমার বক্তব্য এখানকার এক্সামস নিয়ে। আমার যা যা মনে হয়েছে যে তোমাদের জেনে রাখাটা জরুরি এখানের এক্সামিনেশন প্যাটার্ন অ্যান্ড স্ট্রাকচার নিয়ে, আমি সেগুলো বললাম। এবার যদি তোমাদের কোনো স্পেসিফিক পয়েন্ট নিয়ে ডাউট থাকে, ডু মেক শিওর যে তোমরা কমেন্টে সেটা আমাকে জানিও, তাহলে আমি সেটা রিপ্লাই দিয়ে ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো। বা যদি আমার মনে হয় যে এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো যেতে পারে, আমি আবার একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ যদি এতটা দেখে থাকো, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও এবং শেয়ার করে দাও। যারা ইনকামিং স্টুডেন্টস আসো, আমি আই এম প্রেটি মাচ শিওর, বা আমি হোপ করবো যে এই ভিডিওটা তাদের কাছে বেশ ইনফরমেটিভ লেগেছে অ্যান্ড অনেকটাই হেল্প করেছে, যে কিছুটা ক্লিয়ারেন্স আনতে মাইন্ডের মধ্যে, যে এখানকার এক্সামিনেশনস কেমন হয় বা কীভাবে থাকে। এবং আমার মনে হয় না এরকমভাবে ওয়াইস ফ্লো দেখিয়ে বা কিছুভাবে মানে এতটা ইলাবোরেটলি কোনো ভিডিও আছে, আমি তো জানি না, বাট আমি চেষ্টা করলাম সেটা করার। আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। থ্যাংক ইউ।